2023 সালের 20 নভেম্বর আলমাতি শহরের একটি রেস্তোরাঁয় কাজাখস্তানের সাবেক জাতীয় অর্থমন্ত্রী কোয়ান্দিক বিশিমবায়েভ তার স্ত্রীকে নির্মমভাবে মারধর করে হত্যা করেন। নিজের স্ত্রীকে প্রায় 8 ঘন্টা ধরে মারধর করেছিল এবং সেই সময় তাকে 12 থেকে 13 বার মাথায় আঘাত করা হয়েছিল। এই জঘন্য অপরাধকে সাবেক মন্ত্রী একটি দুর্ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করেছিলেন এবং প্রমাণ লুকানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তবে এই ঘটনাটি কাজাখস্তানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। মৃত মহিলার আত্মীয়রা চেয়েছিল বিষয়টা যেন সবার সামনে দেখানো হয়, যাতে করে এই মামলা শুধুমাত্র কাজাখস্তানের নয়, যেন সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ দেখতে পারে। এর উল্লেখ্য কারণ ছিল কিছু বছর আগে কোয়ান্দিক বিপুল পরিমাণ ঘুষ গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং 10 বছরের কারাদণ্ড হয়েছিল, কিন্তু অর্থ ও সংযোগ ব্যবহার করে মাত্র 1 বছরের মধ্যে তিনি ছাড়া পেয়ে যান। অনেকেই মনে করেছিল যে এইবারও প্রাক্তন মন্ত্রী অর্থ ও সংযোগ ব্যবহার করে কঠিন শাস্তি এড়িয়ে যাবেন, তাই তারা পৃথিবীর মানুষকে দেখাতে চেয়েছিলেন যে তার কি শাস্তি হয়। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে জানবো এই মর্মান্তিক ঘটনাটি কিভাবে শুরু হয়েছিল, আর এই দম্পতির প্রেম কাহিনী কিভাবে শুরু হয়েছিল, কেন বিয়ের 1 বছরের মধ্যে স্বামী তাকে হত্যা করেছিল, আর সাবেক মন্ত্রীর কি শাস্তি হয়েছিল। এই ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে সবকিছু জানবো। এই মর্মান্তিক ঘটনাটি পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পে এগিয়ে যাওয়ার আগে বাংলা ক্রাইম স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। 1980 সালের 11 এপ্রিল কাজাখ এসএসআরের গিল্ডোডা শহরে কোয়ান্দিক বিশিমবায়েভ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সংসদের 5ম অধিবেশনের একজন ডেপুটির বড় সন্তান। তার মা আলনুর লেবুবা 1990 এর দশকে উদ্যোক্তা হয়ে ওঠেন। 2018 সালে তার ছেলের বিরুদ্ধে দুর্নীতি মামলা হলে তিনি নিজে এই মামলা সামলেছিলেন। কোয়ান্দিক কাজাখ ম্যানেজমেন্ট একাডেমি থেকে পড়াশোনা করেন, এরপর তাজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন। এরপরে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ প্রোগ্রামের অধীনে পড়াশোনা করেন। 26 বছর বয়সে তিনি অর্থনীতিতে পিএইচডি সাফল্যের সাথে সম্পন্ন করেন। 2000 সালে কোয়ান্দিক একটি ব্যাংকের ব্যবস্থাপক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। সংক্ষিপ্তভাবে অর্থ মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ করেন এবং পরে কয়েক বছর ধরে বড় বড় কোম্পানিতে উচ্চ পদে কাজ করেন। 2016 সালে তিনি অর্থ মন্ত্রণালয়ের প্রধান হন এবং কাজাখস্তানের অন্যতম ঘনিষ্ঠ ও উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে পরিচিত পান। কিন্তু মাত্র 8 মাস পরে অনেক বিতর্কের মধ্যে দিয়ে তাকে বরখাস্ত করা হয় এবং বিপুল পরিমাণ ঘুষের অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়। তার 10 বছরের কারাদণ্ড হয়েছিল, কিন্তু মাত্র 1 বছরের মধ্যে তিনি মুক্তি পেয়ে যান। কোয়ান্দিকের ব্যক্তিগত জীবনে হত্যা হওয়া স্ত্রীর সাথে দেখা হওয়ার আগে তিনি আরও 2 বার বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রী ছিলেন আইগেরিম রুবা, যাকে তিনি ছাত্র অবস্থায় 1999 সালে বিবাহ করেন। 2000 সালে তাদের প্রথম সন্তান হয়, যার নাম রাখা হয় আলিসান্ডার বেলিকাত। কিন্তু 2007 সালে এই সম্পর্ক ভেঙে যায়। 2006 সালে কাজাখস্তানের অর্থনীতি ও বাজেট পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে কাজ করার সময় তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। এবার তিনি বিয়ে করেন নাজিম কারমানকে এবং এই সম্পর্ক 14 বছর স্থায়ী হয়। তাদের 3টি সন্তান হয়। 2020 সালে স্ত্রী নিজ উদ্যোগে বিবাহ বিচ্ছেদ করেন, যার সাথে দুঃখজনক ঘটনা ঘটে। সে ছিল তার 3 নম্বর স্ত্রী সালদানাত নকিনুবা। তিনি 1992 সালে 5ই মে কাজাখস্তানের উত্তরাঞ্চলে পাভলোদার শহরে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসায়ী আমান গেলদিনানভ এবং অর্থনীতিবিদ জুমাগুলের ছোট সন্তান। সালতানাত তার দাদি থেকে পাওয়া একটি ভবিষ্যৎবাণী বই পড়ে ভবিষ্যৎবাণী করতে অনেক আগ্রহী হয়ে ওঠেন। আশ্চর্যের বিষয়, সালতানাত যথেষ্ট সঠিক ভবিষ্যৎবাণী তৈরি করতে সক্ষম হয়েছিল, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে সত্যি হয়েছিল। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়ে যে তার শখকে একটি জীবনযাপন হিসাবে পরিণত করবে। সালতানাত তার জ্যোতিষী সেবা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসার শুরু করে। এই ব্যক্তিগত এবং অনলাইন স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ভবিষ্যৎবাণী করত, অন্যদের লক্ষ্য অর্জনে সাহায্য করত এবং পেশা নির্বাচনেও অত্যাধুনিক উন্নয়নে সাহায্য করত। সালনাত প্রেমের সম্পর্কেও পরামর্শ দিত, মানুষের সঙ্গীদের জন্য পরীক্ষা করত এবং সম্পর্ক ঠিক রাখতে সাহায্য করত। উল্লেখ্য যে তার ক্লায়েন্টরা কেবল নারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। সালতানাত ভালো টাকা উপার্জন করে খুব দ্রুত আর্থিক স্বাধীনতা অর্জন করে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফলোয়ার ছিল এবং তার সেবাও ব্যাপকভাবে চাহিদাসম্পন্ন ছিল। 2020 সালে বসন্তে কোয়ান্দিক সালতানাতের পেজে ঢুকে সবকিছু বিস্তারিত দেখেন। তিনি যুবতী সালনাতকে খুব পছন্দ করেন এবং তার কাছে জ্যোতিষী পরামর্শের জন্য সিরিয়াল নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে সালতানাত তাকে মানা করে দিয়ে বলেন যে তিনি কেবল নারীদের জন্য সেবা দেন। তবে এই প্রত্যাখ্যানটি তাকে আরও আগ্রহী করে তোলে। তিনি সালতানাতের দৃষ্টি আকর্ষণের বিভিন্ন প্রচেষ্টা চালাতে থাকেন, এমনকি তাকে প্রশংসা করে বলেন যে শুধুমাত্র তিনি তাকে সাহায্য করতে পারেন এবং তিনি একজন বিশেষজ্ঞ জ্যোতিষী হিসাবে তাকে একমাত্র বিশ্বাস করেন। সালতানাত এইসব শুনে খুশি হলেও তিনি কোয়ান্দিকের সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়ে যান। জ্যোতিষী হিসাবে তিনি তাকে অনলাইনে পরামর্শ দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু কোয়ান্দিক তাকে বারবার তার সাথে দেখা করার জন্য অনুরোধ করেন। কয়েক মাস ধরে তিনি সালতানাতকে একটি ডেটে যেতে বলার চেষ্টা করেন। এই সময়ে তিনি সালতানাতের সম্পর্কে সবকিছু জানতে পারেন। সে কোথায় থাকে, কার সাথে যোগাযোগ করে, কোথায় যায়, কি করে এবং আরও অনেক কিছু। সালতানাত তাকে দেখার জন্য এখন অস্বীকৃতি জানিয়ে যায়।
অবশেষে সালতানাত আশ্বাস দেয় যে এবং বৈঠকের জন্য সম্মত হয়। কোয়ান্দিক তাকে ভালোভাবে প্রভাবিত করার জন্য সমস্ত প্রচেষ্টা করেছিল, বিনয়ের সাথে অভিনয় করত এবং সঠিকভাবে আচরণ করত। তবে সেই দেখাই ছিল শুধুমাত্র শুরু। দিন যেতে যেতে কোয়ান্দিক তার কৌশলে দ্রুত পরিবর্তন আনতে শুরু করে। তিনি তার ভালোবাসার লক্ষ্যে দ্রুত পৌঁছানোর জন্য সালনাতের নানির সাথে কথা বলার সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন যে যদি সালনাত তার মত পরিবর্তন করে এবং রাজি হয়, তখন তিনিও পরিবারের অন্যদের সাথে কথা বলার সুযোগ পাবেন। এই পদক্ষেপ সালনাতকে আবেগপ্রবণ করলেও তিনি রাজনীতিবিদদের সাথে সম্পর্ক করতে রাজি হননি। অপ্রত্যাশিতভাবে তাদের বিয়ে করে যায় 2022 সালে। তার কয়েকদিন আগে সালতানাত তার বাবা মায়ের বাড়িতে বেড়াতে যান। তিনি তার ভাইকে জানিয়েছিলেন যে 12 বছরের বড় কোয়ান্দিকের জন্য তার কোনো আকর্ষণ নেই এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাদের মধ্যে কোনো মিল নেই। কিন্তু সেই সফরের 1 মাসের মধ্যেই কোয়ান্দিকের প্রস্তাব তিনি গ্রহণ করেন। এই খবর পুরো পরিবারকে চমকে দেয়, কারণ তার বন্ধুরাও জানত যে কোয়ান্দিক তার জন্য উপযুক্ত নয়। 2022 সালের ডিসেম্বরের মধ্যে কয়েক মাস পরিচিত হওয়ার পরেই তারা একটি রাজকীয় বিয়ের আয়োজন করেন। আস্তানা শহরের একটি জনপ্রিয় মসজিদে তাদের বিবাহ সম্পন্ন করেছিল এবং তার রেজিস্ট্রেশনে নিবন্ধন না হওয়ায় তার নাগরিক সঙ্গী হিসাবে গণ্য হয়। এরপর থেকে সালতানাতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। তিনি বন্ধুবান্ধবদের মাঝে কোয়ান্দিকের বুদ্ধিমত্তা এবং শিক্ষা নিয়ে গর্ব করেন এবং তার উপরে চাপানো দুর্নীতির অভিযোগকে অস্বীকার করেন। তিনি বলেছিলেন যে কেউ তাকে ফাঁসিয়েছে। এই দম্পতিকে বাইরে থেকে দেখতে অনেক সুখী মনে হয়, কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের পর সালনাত কোয়ান্দিকের বাবা মার বাড়িতে থাকতে শুরু করেন। শ্বশুর শাশুড়ি নিচতলে থাকত এবং তারা উপরে থাকত। শাশুড়ি তার পুত্রবধূকে ভালোবাসা এবং যত্নে আঁকড়ে রাখতেন, কিন্তু তার পুত্রের কাছ থেকে রক্ষা করতে পারেননি। এরপর নতুন বছরে সালনাতের ভাই ইবেক তার বোনের বাড়িতে এসে একটি ভয়াবহ দৃশ্য দেখতে পান। নববর্ষের অনুষ্ঠানে ঘরটিতে একটি বড় উৎসবের টেবিল সাজানো ছিল, কিন্তু অতিথিদের উপহার বিনিময়ে সালনাতের উপহারের ঘাটতি ছিল। এই জন্য তার ক্ষতিপূরণ হিসাবে একটি দামি পারফিউম উপহার দেয়। কোয়ান্দিক সালনাতের আচরণের খুবই বিরক্ত হন এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। সালনাতের উপহার দেওয়ার ঘটনা তার স্বামীকে ক্ষুব্ধ করে তোলে। অতিথিরা পরিস্থিতি বোঝার পর দ্রুত চলে যান এবং শ্বশুর শাশুড়ির সমর্থনও বাধাপ্রাপ্ত হয়। শেষে ক্ষিপ্ত কোয়ান্দিক খাবারের টেবিল উল্টে দেন, যা নববর্ষের অনুষ্ঠানে নষ্ট করে দেয়। বেক এসব দেখে হতবাক হয়েছিলেন। পরদিন ফোনে বোনের সাথে কথা বলে তিনি জানতে পারেন যে তার স্বামীর আচরণ বিয়ের পর থেকে বদলে গেছে। সালতানাত আশাবাদী ছিলেন যে এই সংকট দ্রুত কেটে যাবে। এক সময় সফল জ্যোতিষী এবং জনপ্রিয় ব্লগার তার সমস্ত কার্যকলাপ থামিয়ে দেন। সালতানাত সবসময় স্বামীর সাথে একত্রে ছবি পোস্ট করতেন, যেখানে দেখাতেন তারা কতটা সুখী এবং একে অপরকে কতটা ভালোবাসেন। এরপরে জানা যায় তার স্বামী তাকে তার পছন্দের কাজ করতে নিষেধ করতেন, ফলে তিনি সম্পূর্ণরূপে স্বামীর নিয়ন্ত্রণের মধ্যে হয়ে যান। 2023 সালের গ্রীষ্মে সালতানাত তার স্বামীকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং কিছুদিনের জন্য পিতামাতার বাড়িতে চলে যান। কিন্তু 1 সপ্তাহ পরে কোয়ান্দিক নিজেই এসে আরেকটি সুযোগ চেয়ে তাকে ফিরিয়ে নিয়ে যান। নতুন পরিবেশে গিয়ে সম্পর্কের উন্নতি ঘটবে ভেবে তিনি রাজি হন। অক্টোবরে শেষবারের মতো সালতানাত সিদ্ধান্ত নেন যে তিনি অত্যাচারী স্বামীকে ছেড়ে একটি ভাড়াকরা অ্যাপার্টমেন্টে চলে যাবেন, যা তার ভাই তাকে খুঁজে পেতে সাহায্য করেন। তিনি দ্রুততার সাথে স্বামীকে ছেড়ে অ্যাপার্টমেন্টে চলে যান। তবে এর 10 দিন পর সালতানাত তার স্বামীর কাছে ফিরে আসেন এবং পুনরায় মসজিদে ইসলামী রীতি অনুযায়ী বিয়ে করেন। 5 নভেম্বর তিনি নিজের পরিবারের সবাইকে, তার বাবা মা ভাই এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়ে দিয়ে এই ব্যাপারে। কিন্তু কয়েকদিন পরেই ঘটনাটি এক ভয়াবহ মোড় নেয়। 9 নভেম্বর সালতানাতের ভাইকে এক আত্মীয় কল করে জানতে চায় যে সোশ্যাল মিডিয়াতে লেখা ভয়াবহ খবর সত্য কিনা। ইবেক কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে। এরপর তার আত্মীয় একটি নিউজের লিঙ্ক পাঠায়, যেখানে লেখা ছিল সাবেক অর্থমন্ত্রী তার তরুণ স্ত্রীকে হত্যা করেছেন। ইবেক এই খবর শুনে বিস্মিত হন, কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না, কারণ এর আগের দিন তার বোন তাকে বলেছিল যে স্বামীকে ছেড়ে তার বাসায় চলে আসবে, সে যে কোনো সময় আসতে পারে। এই বলে দরজার অতিরিক্ত চাবি কোথায় আছে তাও জেনে নেয়। সেই রাতে এবং পরের দিন সালতানাত বাড়ি যায়নি এবং তার ফোনও বন্ধ ছিল। তার ভাই দ্রুত বোনের বাড়িতে ছুটে যান, কিন্তু সেখানে কেউ ছিল না। স্বামীর ফোনও বন্ধ ছিল। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে রেস্টুরেন্টে গিয়ে খোঁজ করবেন। পথের মধ্যে তার বাবা মায়ের ফোন পান, যারা সেই খবর পড়েছেন সত্যতা জানার চেষ্টা করছেন, কিন্তু ইবেক তাদের বলেন যে তিনি খোঁজ নিচ্ছেন। রেস্টুরেন্টে পৌঁছালে অনেক পুলিশ সদস্য ছিলেন এবং তারা জানায় যে সালতানাত চিকিৎসক আসার আগেই মারা গেছেন। ইবেক প্রথমে বিশ্বাস করতে পারেননি, ভেবেছিলেন এটা হয়তো কোনো ভুল খবর ছিল, কিন্তু ভয়াবহ সংবাদটি সত্য ছিল। সেখানে কোয়ান্দিককে আগে থেকেই আটক করা হয়েছিল
এবং তিনি নিজেকে নির্দোষ এবং ঘটনাটির দুর্ঘটনা হিসাবে দাবি করতেছিলেন। ওই রাতে কোয়ান্দিকের ভাই বাসানুভকেও সহযোগিতার সন্দেহে আটক করা হয়। প্রথমে সন্দেহভাজন ব্যক্তির আইনজীবী তার পুরোপুরি নির্দোষিতা দাবি করেন এবং উল্লেখ করেন যে তার অপরাধের কোনো প্রমাণ নেই। তবে শীঘ্রই জানা যায় পাত্র মন্ত্রী এবং তার ভাই রেস্টুরেন্টের ভিতরে এবং বাইরের স্থাপিত ক্যামেরার ভিডিও ফুটেজ মুছে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু বিশেষজ্ঞরা ভিডিওটি পুনরুদ্ধার করতে সক্ষম হন, যা দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়। এই জটিল মামলার তদন্ত প্রায় 4 মাস ধরে চলে। ফরেনসিক বিশেষজ্ঞরা মৃতদেহ পরীক্ষা করে উল্লেখ করেন যে এর আগে তারা এত ভয়াবহ এবং গুরুতর আঘাতের মুখোমুখি হননি। মৃত্যুর 6 থেকে 8 ঘন্টা আগে এই মহিলা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, যা প্রমাণ করে যে তাকে দীর্ঘ এবং নির্মমভাবে পেটানো হয়েছিল। কিন্তু আসামির আইনজীবীরা তার দোষ কমানোর সর্বোচ্চ চেষ্টা করেন। আসামি দাবি করেছিলেন যে তার স্ত্রী নিজেই নেশাগ্রস্ত হয়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ঘটনার পূর্ণ চিত্র গঠন করলে জানা যায় 2023 সালে 8ই নভেম্বর এদিন রাতে স্বামী স্ত্রী সহ তাদের বন্ধু বান্ধব দিনমা বিলানের গায়কের কনসার্টে যান। সেখানে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়। সেখানকার হল রুমে জুড়ে গান বাজছিল এবং কেউই প্রথমে বুঝতে পারেনি যে তারা ঝগড়া করছে। হঠাৎ করেই তারা হল ছেড়ে চলে যায়, কাউকে কিছু না জানিয়ে। এরপর তারা রেস্টুরেন্টে যান, যেখানে এক ভিআইপি কেবিনে গিয়ে দরজা বন্ধ করে ঝগড়া চালিয়ে যান। সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায় কোয়ান্দিক বার থেকে কিছু বোতল নিয়ে কেবিনে যান। সালতানাত তাকে জানায় যে তিনি এভাবে আর থাকতে পারবেন না এবং তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই কথা শুনে কোয়ান্দিক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি চিৎকার করতে করতে তাকে থাপ্পড় মারেন। এরপর সালতানাত তার ভাইকে ফোন করে জানান যে তিনি রাতে তার বাড়িতে যাবেন, কারণ তিনি স্বামীকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাঝরাতে সালতানাত তার ভাইয়ের বাড়ির দিকে যেতে বের হন, কিন্তু তার স্বামী তাকে দাওয়া করে সেখানে এবং তার সাথে ঝগড়া করতে থাকে। নজরদারি ক্যামেরা ফুটেজ থেকে জানা যায় যে তারা প্রায় 15 মিনিট ধরে তর্ক করেছিলেন। পরে কোয়ান্দিক সালতানাতকে কয়েক মিনিটের জন্য ভবনের ভিতর যেতে রাজি করান। তবে সেখানে কোনো ক্যামেরা না থাকায় ভিতরে কী করেছিল তা আমাদের কল্পনা করে নিতে হচ্ছে। কিছুক্ষণ ভেতরে থাকার পর দম্পতি বেরিয়ে এসেছিল, তবে সালতানাত আয়নায় তার মুখ দেখে থেমে যায়। তখন তার স্বামী জোর করে তাকে বাহিরের দিকে নিয়ে যেতে শুরু করে। এই মুহূর্তটি তখন সহিংসতার রূপ নেয়। এরপর কোয়ান্দিক দাবি করে যে সে কিছুই করেনি এবং সালতানাত নিজেই পড়ে গিয়ে আঘাত পেয়েছে। এরপর সালতানাত নাকি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। দুপুরের দিকে যখন বুঝতে পারে যে সালতানাত নিচ্ছে না, সে তার ভাই বাকিয়ানকে ডাকে। তারা মিলিত হয়ে কর্মচারীদের ছুটি দেয় এবং দোকানে সিসিটিভি ফুটেজ মুছে ফেলে। বিচারে বাকিয়ান বলে যে সে তার ভাইয়ের কথা বিশ্বাস করেছিল এবং মনে করেছিল সালতানাত নেশাগ্রস্ত। কোয়ান্দিক বিচারককে জানায় রাতের দিকে যখন স্ত্রীর দেহ ঠান্ডা হয়ে যায় তখন সে অ্যাম্বুলেন্স ডাকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বিচার শুরু হয় মার্চ 2024-এ এবং শুরু থেকে স্পষ্ট ছিল যে মামলাটি সহজ হবে না। নিহত সালনাতের পরিবার দাবি করেছিল যে বিচার যতটা সম্ভব খোলাসা রাখা হোক, যাতে সাংবাদিকরা উপস্থিত থাকতে পারেন এবং সারা বিশ্ব ঘটনাটি দেখতে পায়। তারা আশঙ্কা করেছিল যে আসামি তার অর্থ এবং সংযোগ ব্যবহার করে সাক্ষীদের এবং বিচারকের উপর চাপ দিতে পারে এবং কড়ি শাস্তি এড়াতে পারে। এর আগে কোয়ান্দিকের বিরুদ্ধে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়। বিচার চলাকালীন আসামি বারবার দাবি করেছেন যে তিনি হত্যার জন্য দোষী নন। ভাগ্যক্রমে মুছে ফেলা সিসিটিভি ভিডিও বিশেষজ্ঞরা উদ্ধার করতে সক্ষম হন। প্রাথমিকভাবে কোয়ান্দিকের বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ আনার চেষ্টা করা হয়, যা কাজাখস্তানের সহজ শাস্তিস্বরূপ। তবে মৃত সালনাতের পরিবারের মধ্যে বিশেষ করে মা বিরূপ প্রতিক্রিয়া জানায়। এরপর জনতার কূপের মধ্যে এপ্রিল 2024-এ কাজাখস্তানে গৃহ নির্যাতনের শাস্তি কঠোর করার জন্য একটি আইন পাস হয়। 13 মে 2024 কোয়ান্দিক সাধারণ আইন অনুযায়ী স্ত্রীকে ব্যাপক শারীরিক ক্ষতি, যন্ত্রণা এবং হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত হন। তাকে আদালত 24 বছরের কারাদণ্ড দেয়। অন্য আসামি তার ভাইকে অপরাধ গোপন করার জন্য 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল নির্মম হত্যাকাণ্ডের পুরো গল্প। এই ঘটনা নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এরকম আরও নতুন নতুন পৃথিবীতে ঘটে যাওয়া ভয়ঙ্কর অপরাধের গল্প দেখতে চাইলে এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।